ভাঙা একটা চেয়ার দেখছেন না? চেয়ারটা ভাঙা হতে পারে, কিন্তু এখানেও আছে বিশ্বাসঘাতকতার একটা চিহ্ন। তার আগে আরেকটু দেখেন, একটু দেখাই, বলতেছি, সবই বলতেছি। কি দেখাচ্ছে এগুলো? ওই যে বলে না, আমার দাদার ছিল মেলা, বাপের ছিল অল্প, আমার খালি গল্প। হ্যাঁ, আমি আজকে গল্প করতে আসছি। এইখানে একটা তেঁতুল গাছ দেখতে পাচ্ছেন। তেঁতুল গাছের ফাঁক দিয়ে একটা টিনের বাড়ি দেখতে পাচ্ছেন, তার কাছে একটা তাল গাছও দেখতে পাচ্ছেন, মোটা একটা তাল গাছ। তেঁতুল গাছের জন্য তাল গাছের মাথাটা দেখা যাচ্ছে না, কিন্তু এখানে একটা তাল গাছ আছে। ওই তাল গাছটা আমার। তো এটুকু কেন বলতেছি গল্প করবো আজকে। এই যে যে দূরে দূরে যে মাঠ, একটা সুপারি গাছ দেখতে পাচ্ছেন, ডাব গাছ, ওই তারও ক্যামেরা চোখ জল যায় আর কি, কতখানি দেখতে পাচ্ছেন দেখেন, বলতেছি সবটা। আর একটু দেখাই। এই হচ্ছে আমাদের বাড়ি, এইটা আমার রুম, ওইখানে আমি থাকি। এখানে আমরা 3 ভাই, আমরা এটুকুর মধ্যেই থাকি। এই হচ্ছে আমাদের বাড়ি। ওই যে সাদা বিল্ডিংটা, এটা আমার বাপ আমার বড় বোনের বিয়ের সময় বিক্রি করে গেছে। আর এর পিছনে যা আছে, ক্যামেরা চোখ জব্দর যাচ্ছে, সবই সবই মনে করেন যে বললে তো, সত্যি কথা বললে তো সাফা মনে করবেন না, তো সাফা না, সব সত্যি বলতেছি। যে বলে না, কপালের লিখন নারায় খণ্ডন। না, আমি তো আমার কপালে দোষ দিতে পারি না। এত বড় একটা ফ্যামিলিতে জন্ম দিছে আল্লাহ, কপালকে দোষ দিলে তো এইটা অনেক বড় পাপ। আসলে দোষ দেওয়ার জায়গা নেই, আল্লাহ আমারে দিছে ঠিক, মানে এমন একটা ফ্যামিলিতে জন্ম দিছে, আমার মনে হয় না মানে আমি শুনিনি বাংলাদেশে আর কারো এমন ফ্যামিলিতে জন্ম হয়েছে, আমি জানি না। হ্যাঁ, আমার চেয়ে অনেক বড় বড় থাকতে পারে, অনেক বড় মানুষ আছে যারা আমার টাকা দিয়ে ঢিল মাইরে মাইরে ফেলে দিতে পারবে, টাকার বান্ডিল দিয়ে ঢিল মাইরে আমার মাইরে ফেলে দিতে পারবে, এরকম মানুষও এই বাংলাদেশে আছে। কিন্তু আমার মতো ফ্যামিলিতে জন্ম দিছে এমন মানুষ হয়তো বাংলাদেশে নেই, এটাই সত্যি। এই চেয়ারের রক্ত, আমি যে বাড়িতে এই চেয়ারে বসে আছি, ঠিক এইখানে যে বাড়িটা দেখাইলাম না, চেয়ারম্যান 17 বছর চেয়ারম্যান করে গেছে এইখানে। এরপরে তারা অন্য জায়গায় চলে গেছে, ওই যে পিছনে চলে গেছে, পুরো তল্লাটি তো আমাদের। শেষের 4 বছর তারা ওইখানে ছিল, কিন্তু 17 বছর চেয়ারম্যান করছে এইখানে, টানা 21 বছর চেয়ারম্যান ছিল, নীতি দিয়েছিলেন। আমাকে এই চেয়ারে বসতে হলে সে নীতি, সেই ভারত্ব, সেই মর্যাদা বজায় রেখে বসতে হয়। আমার নীতি কেড়ে নেওয়ার জন্য রাষ্ট্র হয়তো ব্যবসা খুলে বসছে, আজকের সংসদ সেই রাষ্ট্রের দোকান। আমি তো কথাগুলো অনলাইনে বলতেছি, তাই না? সারা বাংলাদেশের মানুষ শুনতেছে, কি শুনতেছে না হয়তো বলতে পারবেন, আপনার ভিউ তো নাই। ভিউ না থাকলে এই অফলাইনের এই কথাগুলো তো আমি মাইক দিয়ে শোনাবো। আজকে রেকর্ড করতেছি, কাল থেকে এই কথাগুলো আমি মাইক দিয়ে রেকর্ড করে রিপিটেডলি শোনাবো।
হাসিনা তো পালাইছে তার অগণিত ভক্ত কর্মী ওদের রেখে, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী তো পালাই নাই, কিন্তু দেশেই আছেন। তার এই অফলাইন কর্মীকে কী দিয়ে সান্ত্বনা দেবেন? রিপিটেডলি যখন মাইক বাজা শোনাবো। এবারে বলি, এই চেয়ারের আসলে মূল্য কত? এই চেয়ারের দুটো চেয়ার কিনছিলাম সম্ভবত 2019 সালে বাইপাস মোড়ের এক দোকান থেকে। দুটো চেয়ার 1000 টাকা, 50 টাকা কম লাগছিল, 950 টাকা দিয়ে দুটো চেয়ার কিনছিলাম। চেয়ারের মূল্য হয়তো ওই 1000 টাকাই, কিন্তু এই শেয়ার দখল করার জন্য যত ঘটনা ঘটে এবং এই চেয়ারের মান কেড়ে নেওয়ার জন্য যত ঘটনা ঘটে, সেটা কিন্তু 1000 টাকা কেনা যায় না। এই শেয়ারের প্রতি লোভ নাই এমন মানুষ আসলে এই তল্লাটে নেই, কিন্তু এই শেয়ারের মূল্য বহন করে এমন মানুষ বাংলাদেশে নেই। সত্যি কথা বলতে কি, আপনারা যাকে প্রধানমন্ত্রী বলেন, তিনি যদি বুঝতেন যে প্রধানমন্ত্রী শেয়ারের মূল্য কত, তাহলে হয়তো তিনিও এই শেয়ারের মূল্যটা জানতেন। কিন্তু তিনি তো বলতে চাইনি। বুঝতে চাই না, কিন্তু বলতে বাধ্য হচ্ছি। যার বাবা রাস্তা থেকে কুড়াই নিয়ে এসে সরকারি চাকরি করে, আর্মির লোকজন তো তাই, রাস্তায় পড়ে থাকে, এদেরকে কুড়াই নিয়ে এসে আপনার আর্মিতে চাকরি দেওয়া হয়। দেশ সেবা করো, দেশ সেবা করো। কোনো এক ভাগে মরলেই মনে করেন যে তার দাম বাইরে যায়। শেয়ারের মান তারা কি বুঝবে? তার রক্ত কি করে বুঝবে? তো ভাঙা চেয়ারের রহস্যটা বলি। কোনো একদিন সন্ধ্যার সময় আমার এক খুব এলাকার এক বন্ধু এসে বলতেছে বসার জায়গা নেই, বসার জায়গা নেই। বসার জায়গা কিন্তু আছে, মানুষের ভিড় এত বেশি যে সে তার বসার জায়গা পাচ্ছে না। তো আমাদের বলতেছে, ভাই তোর চেয়ারটা দে, আমি একটু বসি, ওয়াইফাই চালাতে এখানে সমস্যা হচ্ছে। তো মালিক তো আর রহমান, দয়ালু, আমি তো তারই সৃষ্টি। তার মধ্যে হয়তো সমুদ্র পরিমাণ দয়া আছে, আমার মধ্যে তো কিঞ্চিত পরিমাণ আছে। সে কিঞ্চিত পরিমাণ দয়া থেকে আমার কাছে মনে হলো তার চেয়ারটা দেওয়া দরকার। সে বসতে পারতেছে না, ওয়াইফাই চালাতে পারতেছে না, দিলাম। তো সে চেয়ারটা নিবে কীভাবে? আমি বললাম চেয়ারটা আমি দিতে পারবো, কিন্তু আমি ওইভাবে আগাই দিতে পারবো, আমি উপর থেকে ছুঁড়ে মারবো, তুই ক্যাচ ধরে নিতে পারবি। ও এখন বলতেছে আচ্ছা ঠিক আছে আমি ক্যাচ ধরবো। বিশ্বাসঘাতকতা ওইখানে, সে আর ক্যাচটা ধরে নাই। শুনতেছি দেশ নাকি আগা যাচ্ছে। হ্যাঁ রে ভাই, দেশ কেমনে আগাবে? আমার তো জমি বিক্রি হয়নি। আমার জমি না বিক্রি হলে তো দেশ আগাবি। ক্ষমতা আছে, ক্ষমতা আছে, কার ক্ষমতা আছে? জমি কবে বিক্রি হবি সেই দিনকার দেশ আগাবি, তার আগে দেশ আগাবে না। হ্যাঁ পারবা, যদি মনে করো এই ফরম্যাট পতনের জন্যই বাংলাদেশের সৃষ্টি। 71-এ দেশ স্বাধীন হয়েছিল এই ফ্যামিলিটাকে, এই চেয়ারটাকে ধ্বংস করার জন্যে। চাইলে হয়তো পারবা। আল্লাহ যেমন দুনিয়া সৃষ্টি করছে, আল্লাহ রাসুলকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি হইতো না, তেমনি বাংলাদেশও সৃষ্টি হইতো না এই চেয়ারটাকে পতনের উদ্দেশ্য, টার্গেট না থাকলে। এটা স্বীকার করলে পারবা। তো
অফলাইন বিএনপির উদ্দেশ্যে সর্বশেষ একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে তোমরা কি করবা, তোমরা তোমাদের উচিত তোমাদের নেতাদের কাছে, মানে তোমাদের তো বেলই নাই, তোমার নেতা তোমাদের দাম দেয়, 2 আনা দাম দেয়, তোমরা এগুলা এগুলা এগুলো এখন হজম করবা। এখন ডাইরেক্ট সকাল সন্ধ্যা 2 বেলা করে হজম করবা। তোমার নেতারা শোনাবা, নেতারা বলবে যে তোর তো দাম নেই, ধৈর্য ধর অপেক্ষা কর। এই ধৈর্য ধরার অপেক্ষা কর শোনা ছাড়া নেতার কাছ থেকে এই আন্ডাও পাবা না। আমি তখন এই ভিডিওগুলো মাইক দিয়ে শোনাবো, তখন তোমরা হয়তো কানে তাল তুলা গুঁজে থাকতে হবে। উপায় নাই তো তোমাদের, আর কিচ্ছু করার নাই। কি করবা, তোমার নেতার কাছে বেল পাচ্ছ না, বেল পাবে কি করে? নেতা বেল দিতে গেলে তো নেতার লাশ পড়ে যাবি, সম্ভব না, বাইসে থাকা সম্ভব না। সে যে লেভেলে নেতাই নেই, সম্ভব না। তো তোমরা হজম করো। তোমরা যে কীভাবে হজম করতেছো, তোমাদের আশেপাশের যারা বিএনপি করে না, সাধারণ নাগরিক অথবা জামাত করে বা আওয়ামী লীগ করে, তারা তো শুনতেছে, তারা তো দেখতেছে তোমরা কীভাবে হজম করতেছো আর কীভাবে বাঁকা কথাগুলা আমার দিকে ছুঁড়ে মারতেছে। শেষে একটা মধু দি, হ্যাঁ। কৃষ্ণ পক্ষ কালো পক্ষ, কোন পক্ষেতে মধু আছে গো? কৃষ্ণ পক্ষ কালো পক্ষ, কোন পক্ষেতে মধু আছে গো? ও কালো ভ্রমর জানে মধুর মর্ম সৈগ, ভ্রমর জানে মধুর মর্ম সৈগ, গুবরা পোকা জানে না, ডুব দিলাম না। ও এমন ভাবে নদীতে সই ডুব দিলাম না। চণ্ডীদাসা রজকিনী, তারাই প্রেমের শিরোমণি গো। আরাম দিচ্ছে। আল্লাহ হাফেজ।